ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আজকে রায় ও মার্টিন সম্পাদিত প্রশ্নবিচিত্রা 2024-এর গণিতের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রশ্নপত্রগুলি আছে, আজকে তার 10 নম্বর স্কুল ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের প্রশ্নটির 1-এর দাগ, 2-এর দাগ এবং 3-এর দাগের অঙ্কগুলি খুব সহজ সুন্দরভাবে সমাধান করে দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে অঙ্কগুলি বোঝার চেষ্টা করবে। যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আগের থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করে দিই আজকের ভিডিও। প্রথমে 1-এর দাগের 1-এর অঙ্ক, 3-এর 5 ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করলে হয় দিয়ে এখানে 4টি অপশান দেওয়া আছে, এর মধ্যে কোনটি উত্তর আসবে আমাকে নির্ণয় করতে হবে। এখানে যে 3-এর 5 ভগ্নাংশটি আছে, ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয় আমরা জানি। তাহলে 3-এর 5কে 100 দিয়ে গুণ করে পেয়ে যাব শতকরায় কত হবে। তাহলে 3-এর 5 সমান 3-এর 5 গুণিত 100, পার্সেন্টেজের চিহ্নটি দিয়ে দিতে হবে। এবার এইটা কাটাকাটি করে ছোট করলে কি আসে দেখি। 5-একে 5, 5 গুণিং 100 সমান 3 গুণিং 60, 60%, যেটি কিনা অপশান সিতে আছে। খুবই সহজ অঙ্ক। তারপরে 1-এর দাগে 2-এর অঙ্ক, রুট ওভার অফ 19 প্লাস রুট ওভার অফ 29 প্লাস রুট ওভার 49 এর মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথম যে রুট ওভারটি আছে 3টি সংখ্যার উপরেই কিন্তু আছে, অর্থাৎ এই ভিতরটি সরল করে যা আসবে তার সাথে 19 যোগ করে তার রুট ওভার, একইভাবে 29 প্লাস রুট ওভার 49-এর পরের রুট ওভারটি, আর শেষেরটি শুধুমাত্র 49-এর রুট ওভার। এটি আবার কীভাবে সরল করছি দেখো। প্রথমে সবার শেষের যে রুট ওভার আছে রুট ওভার 49টির মান নির্ণয় করব। তাহলে কি আসবে, রুট ওভার 29 থাকবে প্লাস 49-এর বর্গমূল করলে আমরা নামতা থেকে পেয়ে যাব 7 7 49, 7 হয়ে গেল। এইবার 19 থাকলো প্লাস রুট ওভার 29 যুক্ত 7 সমান 36। এবার এই রুট ওভারের মান নির্ণয় করি। 19 প্লাস এটা হয়ে যাবে 6 6 36 সমান হয়ে গেল রুট ওভার 25। রুট ওভার 25 সমান 5 গুণিত 5, তাহলে 5, যেটি কিনা অপশান বিতে আছে। তিনের দাগে দেখো, এক্স এর পরম মান 5 হলে এক্স এর মান হতে পারে +5, -5, +5 অথবা -5, আর কোনোটি নয়। পরম মান আমরা জানি যে কোনো সংখ্যার পরম মান হচ্ছে চিহ্ন ছাড়া সংখ্যাটির মান। তাহলে দেখো +5 এর পরম মান আমরা জানি 5, -5 এর পরম মানও হবে শুধুমাত্র 5। তাহলে +5 থাকলে তার পরম মান হবে 5, -5 থাকলেও তার পরম মান হবে 5। এক্সের পরম মান যদি তাহলে 5 হয়, এক্সের পরম মান 5 হলে তাহলে এক্সের মান কি হবে, এক্স তাহলে যদি +5 হয় তাও পরম মান 5, এক্স যদি -5 হয় তারও পরম মান 5। তাহলে এক্সের মান হবে +5 অথবা -5, যে কোনো একটি হতে পারে, যেটি অপশান সিতে আছে। ঠিক আছে। তারপরে 4-এর দাগেরটি দেখো, বর্গাকার ভূমি বিশিষ্ট পিরামিডের তল সংখ্যা কত, 4, 5, 6 বা কোনোটি নয়। তাহলে পিরামিড যার ভূমি একটি বর্গাকার, সেই পিরামিডের তল সংখ্যা কত হবে আমরা দেখে নিই। এখানে দেখো
এ বি সি ডি একটি পিরামিডের ভূমি, যার ভূমিটি বর্গাকার। এই বর্গাকার ভূমি বিশিষ্ট যে পিরামিডের শীর্ষবিন্দুটি এখানে ই। তাহলে মোট কতগুলি তল আছে দেখো, এই যে এ ডি ই এইটি একটি তল, বি সি ই আরেকটি তল, আবার ভিতরের দিকে এ ই বি আরও একটি তল, এই সামনের দিকে ই ডি সি আরেকটি তল এবং এ বি সি ডি আরেকটি তল। তাহলে মোট 5টি তল। তাহলে পেয়ে গেলাম বর্গাকার ভূমি বিশিষ্ট পিরামিডের তল সংখ্যা সমান 5টি, যেটি কিনা অপশান বিতে আছে। খুবই সহজ অঙ্ক। তারপর 1-5 অঙ্কটি দেখো, একটি ত্রিভুজের 3টি কোণের মান 70 ডিগ্রি, 40 ডিগ্রি ও 70 ডিগ্রি। কোণ ভেদে ত্রিভুজটির নাম কি? তাহলে এখানে দেখো 3টি যে কোণ দেওয়া আছে, প্রত্যেকটি কোণ কিন্তু সূক্ষ্মকোণ। তাহলে কোণ ভেদে আমরা জানি সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এইগুলি আছে। এখানে স্থূলকোণী হতে গেলে একটি কোণ অবশ্যই স্থূলকোণ হতে হবে, সমকোণ হতে গেলে একটি কোণ অবশ্যই সমকোণ মানে 90 ডিগ্রি হতে হবে। সূক্ষ্মকোণী হলে তার প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ আছে। তাহলে এখানে প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ দেওয়া আছে, তাহলে ত্রিভুজটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে যে ত্রিভুজের 3টি কোণের মান যথাক্রমে 70 ডিগ্রি, 40 ডিগ্রি ও 70 ডিগ্রি, সেই ত্রিভুজটি কোণ ভেদে সূক্ষ্মকোণী ত্রিভুজ। যেটি কিনা অপশান এতে আছে। অঙ্কগুলি খুব সহজেই বোঝা যাচ্ছে, তাই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। এরপর চলে যায় 2 দাগের অঙ্ক। দেখো 2 দাগের 1 অঙ্ক, 2:3 এর ব্যস্ত অনুপাতের অন্যন্যক লেখ। তাহলে প্রথমে আমরা 2:3 এর ব্যস্ত অনুপাত লিখি। 2:3 এর ব্যস্ত অনুপাত আমরা জানি 2:3 ব্যস্ত অনুপাত হবে 3:2, অর্থাৎ পূর্বপদটি উত্তরপদ হয়ে যাবে এবং উত্তরপদটি আবার পূর্বপদ হয়ে যাবে। এই যে ব্যস্ত অনুপাতটি পেয়েছি 3:2, তার আবার অনন্যক, তাহলে 3:2 তাকে যদি অনুপাতটিকে ভগ্নাংশ লিখি 3/2, তাহলে 3/2 এর অনন্যক হলো 2/3। খুবই সহজ অঙ্ক। তারপর 2 অঙ্ক, 90কে রোমান সংখ্যায় লেখো। তাহলে 90কে রোমান সংখ্যায় লিখলে পাই 100কে আমরা লিখি সি। 100 থেকে 10 কম হচ্ছে 90, 10কে আমরা লিখি এক্স। 10 যদি কম হয় তাহলে সেটা প্রথমে লিখতে হয় এক্স সি। এটা হচ্ছে মনে রাখার সহজ উপায়। সি হচ্ছে 100, সেখান থেকে 10 বিয়োগ করলে 90 হয়, সে বিয়োগ করাটা প্রথমে লিখতে হয়। তাহলে এক্স সি সমানকে আমরা লিখি সি মাইনাস এক্স মানে 90। তাহলে এক্স সি খুব সহজেই মনে থেকে যাবে। তারপরে 3টি স্বাভাবিক সংখ্যা লেখো যাদের যোগফলের মান এবং গুণফলের মান সমান। এমন 3টি স্বাভাবিক সংখ্যা লিখতে হবে যাদের যোগফলের মান যত হবে গুণফলের মানও একই হবে। দেখো আমি 3টি স্বাভাবিক সংখ্যা প্রথম থেকেই নিলাম, 1,
যুক্ত 2 যুক্ত 3, তাহলে 3টি স্বাভাবিক সংখ্যা 1 2 3 যোগ করলাম, 2 1 3 3 6। আবার যদি তাদের গুণ করি 2 1 2 3 2 6, তাহলে তাদের গুণফল এবং যোগফল সমান হলো। অতএব 3টি স্বাভাবিক সংখ্যা হলো 1 2 3, যাদের যোগফল ও গুণফলের মান সমান। ঠিক আছে, তারপরে 2-4 অঙ্ক, 2016 সালের 1 ফেব্রুয়ারি সোমবার ছিল। ওই সালের অর্থাৎ 2016 সালের 1 মার্চ কী বার ছিল? 2016 সালের তাহলে 1 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ 1 মাস সময়। এই 1 মাস ফেব্রুয়ারি মাস আমরা জানি লিপ ইয়ার হলে 29 দিন আর লিপ ইয়ার না হলে 28 দিন। তাহলে 2016 সালটিকে প্রথমে দেখতে হবে লিপ ইয়ার কিনা। তাহলে 2016কে 4 দিয়ে ভাগ করব, 4 5 20, 1 নামলো, 0 হলো, 6 নামালাম, 4 4 16, তাহলে ভাগফল পেয়েছি ভাগশেষ 0। তাহলে ভাগ মিলে গেছে, অর্থাৎ ভাগশেষ যদি 0 হয় তাহলে সেই সালটিকে আমরা লিপ ইয়ার বলবো। তাহলে 2016 সালের ফেব্রুয়ারি মাস 29 দিন, 2016 সালের ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়। তাহলে এই 1 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ 29 দিন সময়। এই 29কে এবার আমরা 7 দিয়ে ভাগ করব, অর্থাৎ 7 দিনে 1 সপ্তাহ। তাহলে 1 সপ্তাহ পর সেই বার আবার ফিরে আসে। 7 দিয়ে ভাগ করি, 4 7 28, 1। তাহলে ভাগশেষ যেহেতু 1 আছে, তাহলে 1 ফেব্রুয়ারি যেই বার ছিল তার 1 দিন পর হবে 1 মার্চ। তাহলে সোমবার ছিল 1 ফেব্রুয়ারি, 1 মার্চ হবে মঙ্গলবার। অতএব 2016 সালের 1 মার্চ মঙ্গলবার হবে। ঠিক আছে, তারপরে 2-5 অঙ্ক দেখো, বর্গাকার ছবির প্রতিসম রেখা কটি? বর্গাকার ছবি আমরা প্রথমে এঁকে নিই, তার প্রতিসম রেখা দেখে নেব। দেখো ABCD যদি বর্গাকার ছবি মনে করি, তাহলে প্রতিসম রেখা কিভাবে নির্ণয় করা হয়? এই যে ছবিটি আছে, যে রেখা বরাবর ছবিটিকে ভাগ করলে দুটি ভাগ সমান সমান হবে, সেই রেখাটিকে প্রতিসম রেখা বলবো। তাহলে যদি আমি এই বরাবর ভাগ করি ঠিক মাঝামাঝি, তাহলে এই ভাগ সমান হয়ে যাবে। তাহলে এখান থেকে একটি প্রতিসম রেখা পেলাম। আবার যদি আমি এই বরাবর ভাগ করি রেখাটি বরাবর, তাহলে এই দুটি ভাগ আবার সমান হবে। একইভাবে যদি এই কর্ণ বরাবর ভাগ করি, এটি সমান হবে, আরও দুটি সমান সমান। আবার যদি এই কর্ণ বরাবর ভাগ করি, এই দুটি ভাগ সমান হবে। তাহলে মোট 4টি রেখা পেলাম। তাহলে বর্গাকার ছবির প্রতিসম রেখা 4টি। অতএব বর্গাকার ছবির প্রতিসম রেখা 4টি। তারপরে 3 দাগের অঙ্ক দেখো, 3 দাগের 1 অঙ্ক, 0.2 সেমি সমান কত মিটার? সেমি হচ্ছে সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিটার করতে হবে। এখানে দেখো মিটারের পর থেকে আমরা লিখে নিয়েছি মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিটারের পর ডেসিমিটার, ডেসিমিটারের পর সেন্টিমিটার। মিটার থেকে ডেসিমিটার করতে গেলে 1 ঘর যেতে হয়, তাহলে 1-এর গায়ে একটি 0 অর্থাৎ 10 দিয়ে গুণ করতে হবে। ডেসিমিটার থেকে সেন্টিমিটার করতে হলে আরও একটি 10 অর্থাৎ 10 10-এ 100 দিয়ে গুণ করতে হবে, যদি মিটার থেকে সেন্টিমিটার
করতে চাই। একইভাবে তাহলে সেন্টিমিটার থেকে যখন মিটারে করতে যাব 100 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে এখানে আছে অঙ্কটি 0.2 সেমি, তাকে আমরা কি করব 0.2 ভাজিত 100 মিটার ভাগ করে দিলে মিটার হয়ে যাবে। এবার এই যে ভাগের ক্ষেত্রে এখানে একের গায়ে দুটি শূন্য আছে, দশমিকটি শুধু বাম দিকে 2 ঘর সরে যাবে, তাহলে হয়ে যাবে কত, দশমিক এখানে আছে, আরও 2 ঘর সরাতে গেলে দুটি ঘর শূন্য দিয়ে পূরণ করতে হবে। দশমিকের আগে আরেকটি শূন্য দিলাম, 2 মিটার। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক। তারপরে 3-এর দাগে 2-এর অঙ্ক দেখো, দুটি বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা যাদের পরম মান সমান তাদেরকে ড্যাশ বলা হয়। বিপরীত চিহ্নযুক্ত যদি +5 প্লাস এবং -5 বিপরীত চিহ্নযুক্ত একই সংখ্যা যাদের পরম মান সমান, পরম মান হচ্ছে চিহ্ন ছাড়া সংখ্যাটি, তাহলে +5-এর পরম মান হয়ে যাবে 5, -5-এরও পরম মান হবে 5, তাহলে এই +5 এবং -5 সংখ্যা দুটিকে বিপরীত সংখ্যা বলা হবে। তাহলে আমরা পেয়ে গেলাম দুটি বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা যাদের পরম মান সমান তাদেরকে বিপরীত বলা হবে, বিপরীত সংখ্যা বলা হবে। ঠিক আছে, তারপরে 3-এর দাগে 3-এর অঙ্ক, কোনো অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ সমান হলে সেই অনুপাতকে ড্যাশ বলা হয়। এখানে বলে রাখি, দেখো যে অনুপাত 3 ধরনের আছে। পূর্বপদ এবং উত্তরপদ অনুপাতের প্রথম পদটিকে বলা হয় পূর্বপদ, পরের পদটিকে বলা হয় উত্তরপদ। প্রথমেরটি অর্থাৎ পূর্বপদ যদি বড় হয়, উত্তরপদ ছোট হয়, তাহলে সেই অনুপাতকে বলা হয় গুরু অনুপাত। প্রথমেরটি বড় হলেই তাকে গুরু অনুপাত বলা হয়। আবার যে অনুপাতের পূর্বপদ ছোট, উত্তরপদ বড়, তাকে বলা হয় লঘু অনুপাত। আবার যে অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদ দুটিই সমান, তাকে বলা হয় সাম্যানুপাত। এখানে পূর্বপদ এবং উত্তরপদ সমান বলা আছে, তাহলে সেই অনুপাতকে আমরা বলবো সাম্যানুপাত। তাহলে কোনো অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ সমান হলে সেই অনুপাতকে সাম্যানুপাত বলবো, সাম্যানুপাত। ঠিক আছে, তারপর 3-এর দাগে 4-এরটি দেখো, 5টি বিন্দু যোগ করলে সর্বাধিক ড্যাশটি সরলরেখা অঙ্কন করা যায়। তাহলে প্রথমে 5টি বিন্দু যোগ করি। 5টি বিন্দু যোগ করার অর্থ হচ্ছে পরস্পর দুটি বিন্দু যোগ করে সরলরেখা পাবো। এই 5টি বিন্দুর মধ্যে দুটি যোগ করে করে কতগুলি সরলরেখা পাওয়া যায় সেটা লিখতে হবে। দেখো এখানে আমি 5টি বিন্দু নিয়েছি, এ বি সি ডি ই। এবার যোগ করছি। প্রথমে এ বি যোগ করলাম, একটি সরলরেখা পেলাম। বি সি যোগ করলাম, আরেকটি সরলরেখা পেলাম। সি ডি যোগ করলাম, আরেকটি পেলাম। ডি যোগ করে আরেকটি পেলাম। এ ই যোগ করে আরও একটি পেলাম। এখানে 1 2 3 4 5টি সরলরেখা পেয়েছি। এবার বি ই যোগ করে দিলাম, এই দুটি বিন্দু, আরও একটি সরলরেখা পেলাম। তারপর তাহলে 6টি হলো। এইটি যোগ করলাম, বিডি 7টি পেলাম। সিই যোগ করে দিলাম, 8টি পেলাম। আবার এ সি যোগ করে দিলে আরেকটি সরলরেখা পাবো, 9টি। এ ডি যোগ করে দিলে আরও একটি সরলরেখা পেয়ে গেলাম, 10টি। তাহলে এখানে আমি মোট 10টি সরলরেখা পেলাম। তাহলে 5টি বিন্দু যোগ করে সর্বাধিক 10টি সরলরেখা অঙ্কন করা যায়। ঠিক আছে, তারপরে 3-এর দিকের 5-এর অঙ্কটি দেখো, সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহুকে ড্যাশ বলা হয়। তাহলে সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ আমরা জানি 90 ডিগ্রি, তার বিপরীত বাহুকে কি বলা হয় দেখে নিই। দেখো এখানে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি, যার এই কোণটি অর্থাৎ বি কোণটি 90 ডিগ্রি, আর এ কোণ এবং সি কোণ এই দুটি সূক্ষ্মকোণ। এই 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু এসি, এইটি সবথেকে বড় বা বৃহত্তম বাহু। এই বাহুটিকে কি বলা হয়? এ বিকে লম্ব বলি, বিসিকে ভূমি বলি, এবং বৃহত্তম কোণের বিপরীত বাহু যেটি বৃহত্তম বাহু তাকে বলা হয় অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। ঠিক আছে, খুবই সহজ ব্যাপার।
আজকে এই পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।